এদিকে সেনাপ্রধান রাশিয়া যাওয়াতে ডক্টর ইউনূসের কপাল পুড়ে। সেনা সাপোর্টে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ভয়াবহ রূপ নিয়েছে। রাতেই রাজপথে তারা তাণ্ডব করে। ডক্টর ইউনূস ও সাধারণ জনগণ খুবই আতঙ্কে আছেন। এবার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখছেন মোহাম্মদ ইউনূস। চিঠির সারমর্ম হলো, আমাদেরকে বাঁচান, না হলে আমাদেরকে শেষ করে দিন। বাংলাদেশের রাজনীতির কিছু জট খুলতে শুরু করেছে, কিছু রহস্য স্পষ্ট হতে শুরু করেছে। 48 ঘন্টা পর বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বা শহীদ আবরার ফাহাদ এভিনিউতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু লোকজন তারা একটা মিছিল করেছিল। সেই মিছিলে এক একজন এক এক ধরনের কথা বলছেন। যারা ইউনূস বিরোধী তারা বলছেন যে আমাদের কোনো প্রাপ্তি হয়নি, যদিও আওয়ামীপন্থী অনেক সাংবাদিকরাও আজকে বলে বেড়াচ্ছেন ইউনূস সাহেব নাকি ওখানে একটা ছক্কা মেরে এসছেন। কিন্তু অনেকেই আছে এখনো বলতে চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গায়ে আগুন ধরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকটির পর শেখ হাসিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন তার চাটুকার এবং গর্তে লুকিয়ে থাকা নেতাকর্মীদের সাথে। সেই বক্তব্যে শেখ হাসিনা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলটি রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আওয়ামী লীগ রাজধানীতে গুলিস্তানে মিছিল করেছে, এই খবর আপনাদের সামনে দিতে বসে। এই মিছিলটার তাৎপর্য কি সেইটা সম্পর্কে একটা ধারণা। এই সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আঘাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা জানি তারা কারা, তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না। হ্যাঁ, অনেকেই এখন আওয়ামী লীগকে গোপনে সাপোর্ট দিচ্ছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কর্মী বাংলাদেশকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে। শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় বিভিন্ন কল রেকর্ড ফাঁস করে। ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি শেখ হাসিনার বাংলাদেশে আসা একটা গুঞ্জন এবং সে দেশে এসে গিয়েছে এবং তার পরিকল্পনায় কিন্তু অনেক কিছু হচ্ছে। দর্শক শ্রোতা, অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি কিন্তু রাশিয়া সফরে গিয়েছেন এবং সেই সফরে যাওয়াতে বাংলাদেশটা কিন্তু ফাঁকা হয়ে যায়। আরও একটি নিউজ আছে যে ডক্টর ইউনূসকে অনেকে 5 বছর ক্ষমতায় চাচ্ছে এবং ডক্টর ইউনূসকে দীর্ঘ ক্ষমতায় বসে যেন আমাদের দেশটাকে স্বাভাবিক করেন, এইটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। গাইজ, দেশের সকল আপডেট নিউজগুলা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সর্বশেষ দেশের কি অবস্থা হয় আওয়ামী লীগের তাণ্ডবে, অন্যদিকে সেনাপ্রধান যাওয়াতে কি হয়, সব কিছু দেখতে পারবেন। আসুন দর্শক, আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট নিউজ ক্লিপ দেখাবো। সেই নিউজ ক্লিপগুলা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। ঘটনা সেটি হচ্ছে আওয়ামীপন্থী 83 জন আইনজীবী তাদের উপরে মিথ্যে মামলার অভিযুক্ত হয়ে আদালতে আত্মসমর্পণ করেছিল এবং এই আইনজীবীরা অন্ততপক্ষে আত্মবিশ্বাসী ছিলেন যে তাদেরকে হয়রানিমূলক মিথ্যে মামলা করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ করবার কারণে, আওয়ামী লীগ সমর্থন করবার কারণে, এবং সেই সৎ সাহসের জায়গা থেকে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, নজিরবিহীনভাবে 72 জন আইনজীবীকে জামিন মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে 11 জনকে জামিন দিয়েছে। 11 জনের মধ্যে 10 জন নারী এবং 1 জন বয়োজ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। সেই জায়গা থেকে 11 জন জামিন, 72 জন জেল হাজতে পাঠানো। এটি বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে আইনজীবী যারা আইন পেশায় নিয়োজিত তারা আইনের আশ্রয় নিয়েছেন। তাদেরকে আমাদের এই উপমহাদেশে এমন ঘটনা আছে কিনা, বাংলাদেশে এখন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো নজিরবিহীন, যা কখনো ঘটেনি, যে একযোগে 72 জন আইনজীবীকে জেল হাজতে পাঠানো হয়েছে, তা আবার মিথ্যা মামলায়, হয়রানিমূলক মামলায়। এই যে হয়রানিমূলক মামলা কিভাবে হচ্ছে, এই নতুন বাংলাদেশ বলা হচ্ছে, নতুন বাংলাদেশ, গত 8 মাসের নতুন বাংলাদেশে রীতিমতো মামলা বাণিজ্য হচ্ছে। শেখ হাসিনা তার প্রতিক্রিয়া জানিয়েছেন তার চাটুকার এবং গর্তে লুকিয়ে থাকা নেতাকর্মীদের সাথে। সেই বক্তব্যে শেখ হাসিনা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে যে আমি কেন এখানে থেকে কথা বলি, এটা তার লাগে। এবং শেখ হাসিনা আরও দাবি করেছেন যে শেখ হাসিনা কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তো আমরা এই আলোচনার আগে চলুন শেখ হাসিনার বক্তব্যের খণ্ডচিত্র একটু শুনে নেই। নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একটা স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক কথা বলেছেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার যত ক্ষোভ, যত কষ্ট, যত প্রকারের অভিযোগ আছে সব কিছু তিনি এই পুরো বক্তব্য, প্রায় 19-20 মিনিটের একটি বক্তব্য, সেই জায়গায় তিনি প্রকাশ করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে নরেন্দ্র মোদীর বৈঠকটি হয়েছে, এই বৈঠকটি হওয়ার পর এই আওয়ামী লীগের যারা গর্তে লুকিয়ে আছে তারা এবং পলাতক শেখ হাসিনা সবারই কিন্তু মনটা খুব একটা ভালো নাই। ভালো নেই এই কারণে তারা ভারতের দাদাভাইদের হাত পা ধরে অনেক কিছু চষে চাটাচাটি করে বহুদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্ক বাংলাদেশের, এটাকে মোটামুটি একটা জায়গায় আটকে রাখতে পেরেছিলেন এবং তারা এতটুকু বিশ্বাস করছিলেন যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বৈঠক করবেন না। এখন হঠাৎ করে বৈঠকটি করার পর তারা আসলে সহ্য করতে পারছেন না এবং সহ্য করতে পারছেন না এই কারণে আমরা একটি সময় প্রচন্ড পরিমাণ ভারত বিরোধিতা করতাম এবং ভারতের যেই পণ্য সেগুলো বয়কট করার আমরা কথা বলেছেন। দেখুন, আমরা এবং বাংলাদেশের মানুষরা সম্মান চায়, ন্যায্যতা চায়, তাদের অধিকার চায়। ভারতের সাথে আমাদের কোনো ঝগড়া জাতি মারামারি কিছুই নাই। ভারত আমাদের সম্মান দেয় না। ভারত আমাদের উপর নানা প্রকারের যে ষড়যন্ত্র করে, আগ্রাসী ভূমিকা পালন করে, তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি করে, সেটার বিরুদ্ধে বাংলাদেশ ফুঁসে উঠেছিল। সেই কারণেই বাংলাদেশের জনগণ ভারতের যে পণ্য বয়কট সেই বিষয়টির ডাক দিয়েছিল। এখন যখন আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন, বাংলাদেশের যে অধিকার, যে ন্যায্যতা সেগুলো আদায় করার চেষ্টা করেছেন এবং ভারতও তাদের যে নীতি সেটা অনেকটুকু পরিবর্তন করেছেন। দেখুন, ভারত কি বলেছেন তাদের পক্ষ থেকে, তারা বলছেন যে কোনো একটি দল নয়, তারা জনগণের সাথে সম্পর্ক রাখতে চায়। দেখুন, ভারতের যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মোদির যে বৈঠক, সেই বৈঠকটির পরবর্তী সময়। এবং সেই বৈঠকটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার কথাটি বলেছেন, সাথে সাথে বলেছেন যে ভারতে বসে শেখ হাসিনা যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন এবং নানা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে অপচেষ্টা তিনি চালাচ্ছেন, সেই জায়গায় বসে বাংলাদেশের টেলিকনফারেন্সে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি একেবারে না হতে হতে হয়ে গেল। কিভাবে হলো এটি কিন্তু এখনো রহস্যভেদ হয়নি। এখানে বলা হচ্ছে তৃতীয় একটি পক্ষ শেষ মুহূর্তে জোড়া লাগায় দুই পক্ষকে এবং বৈঠকটি হয়। বৈঠকের একেবারে আগ মুহূর্ত পর্যন্ত একেবারেই অনিশ্চিত। এমনকি নরেন্দ্র মোদী যখন নাকি বিমস্টেকের বৈঠকে গেছেন তখন পর্যন্ত ভারতীয় সকল গণমাধ্যম লিখছে যে বৈঠক হবে না। বিশেষ করে চীন সফর এবং 7 সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে খোলামেলা আলোচনা করেছেন, এই আলোচনার পর যেভাবে ভারতের সমস্ত রাজনীতিকরা খেপে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, কেউ কেউ এমন বলেছেন যে যুদ্ধ ঘোষণা করেন বাংলাদেশের বিরুদ্ধে এবং চট্টগ্রাম নিয়ে নিতে হবে বাংলাদেশের কাছ থেকে। এরপরে আর আসলেই বৈঠকের কোনো স্কোপই নেই এবং নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে মন্তব্য না করলেও খুবই হতাশ ছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। ফলে বিমস্টেক বৈঠকে তো বটেই, সেখানে তো সাইড লাইনে বৈঠক হওয়ার কথাই না, বরং আদৌ কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী এটা কেউ ভাবতেও পারেনি। কেবল বাংলাদেশের যে ভারতীয় হাই কমিশন তারা একটা বার্তা পাঠিয়েছিল, যে বলছিল যে বাংলাদেশের মানুষ যেভাবে ভারত বিরোধী হয়ে যাচ্ছে, তাতে যদি ওই নরেন্দ্র মোদী বৈঠক না করে তাহলে এইটা অনেকটা পাকিস্তানের মতন পরিবেশ হয়ে যাবে বাংলাদেশে। মানে পাকিস্তান যেমন চরমভাবে এন্টি ইন্ডিয়া, তেমন একটা পরিস্থিতি তৈরি হবে। সুতরাং ভারতের স্বার্থে এই বৈঠকটা হওয়া দরকার, যাতে ভারত বিরোধী যে মনোভাব, সেই মনোভাবেরটা একটু পরিবর্তন হয়। কিন্তু ভারতীয় হাই কমিশনারের একটা নোটই কি যথেষ্ট? না, অত সোজা না। ভারতীয় হাই কমিশনের কথা অনুযায়ী ভারত সরকার চলে না। হাই কমিশনগুলো বিভিন্ন তাদের কাছ থেকে তথ্যপত্রগুলো নেয়, বিশ্লেষণ করে, তারপরে তারা কর্মপন্থা ঠিক করে। তার মানে এই না যে ভারত হাই কমিশন বললো আর মোদী তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসে গেল, বিষয়টা তা না। এমনকি দেখেন আওয়ামী লীগ মহল তারা প্রচণ্ডভাবে আত্মবিশ্বাসী ছিল যে কোনোভাবেই বৈঠক হবে না, এবং যেভাবে যে কারণ হচ্ছে শেখ হাসিনা নয়াদিল্লিতে, দিল্লি আশ্রয় আছে। এখন তিনি যদি দেখা করেন তাহলে শেখ হাসিনার আর ভবিষ্যৎ থাকে না, আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ থাকে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা মেনে নেবে।
তাহলে ঘটলোটা কি, কি ঘটলো? এবং বৈঠক তো হইলো সেটা 30 মিনিট থেকে 40 মিনিটে চলে গেল। আওয়ামী লীগ শিবির জানে যে বৈঠক হবে না, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরোধী যে জঙ্গি গোষ্ঠী, উগ্র গোষ্ঠী ভারতের, তারাও জানে যে বৈঠক হবে না, কিন্তু হয়ে গেল। এখন তাহলে তৃতীয় কোন পক্ষ কলকাঠি নাড়লো যার কারণে এটা ম্যানেজ হয়ে গেল? নিশ্চয়ই কেউ না কেউ কলকাঠি নেড়েছে। ভারত সরকার নিজে, যেখানে এখন দেখেন উনি যে একটা বিমস্টেক বৈঠকে যাচ্ছে, একটা টুইটও করছে, সেখানে কার কার সাথে দেখা হবে, সেখান থেকে তিনি শ্রীলঙ্কা যাবেন, সব বলছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যে বৈঠক হবে তার একটা লাইনও কিন্তু লেখেননি তিনি। মোদির টুইটটা পাওয়ার পর একেবারে সমস্ত শিবির তারা নিশ্চিত হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা পাবেন না। গতকালকে থেকে আমাদের রফিকুল্লাহ আফসারী হুজুর, তিনি যথেষ্ট জ্ঞানী গুণী একজন আলেম, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। বাট আলেমদের মধ্যে মাঝে মাঝে একটা অদ্ভুত রোগ কাজ করে, আমি দেখছি এটা হয়। হঠাৎ করে তারা ওয়াজের মাসের মধ্যে এমন এমন তেলবাজি বা আতলামি অথবা শত্রুতাপূর্ণ কথা তৈরি করে ফেলেন, যেটার ফলে হয় কি ওয়াজের মাঠে ওনাদেরকে বাধা দেওয়া হয়, মাঝে মাঝে অত্যাচার করা হয়, মাঝে মাঝে জেলও খাটতে হয়। তবে তেলবাজি যে সবাই পছন্দ করে না, এটা হয়তো রফিকুল্লাহ আফসারী হুজুর তিনি হয়তোবা বোঝেন নাই। যে পরিমাণ জনগণকে নিয়ে যে ডক্টর ইউনূসের জীবদ্দশায় নির্বাচন দিও না, নিয়ামত দিছে আল্লাহ, তো ওনাদের বক্তব্য শুনে মাঝে মাঝে ধরেন প্রকৃত যারা কি বলা হয় যে দিনের অনুসারী আছেন, তারাও হয়তো টেনশনে পড়ে যায় যে কোনটা নিয়ামত আসলে কোনটা কি, তাই না? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির একাংশের জন্য নিয়ামত, আর একাংশের জন্য আযাব। জাতির মধ্যে এই বিভাজনটা আছে না, আছে, এটাই বাস্তব। এখন ধরেন কালকে তারেক রহমান আসলো, আবার ওনার নিয়ে তিনি বলার শুরু করলেন যে এটা নিয়ামত। কালকে আবার শেখ হাসিনা আসলো, আবার বললো যে না শেখ হাসিনা নিয়ামত। তো এই হুজুরের বক্তব্যের ভ্যালু থাকবে? যাই হোক, এত বক্তব্য দেওয়ার পরে ডক্টর ইউনূসের এই মুহূর্তে মুখের ভাষাকে যিনি গণমাধ্যমে পৌঁছায় দেন, তার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রেস সচিব হিসেবে যিনি আছেন, তিনি আপনার কি বলা হয় যে রফিকুল্লাহ আফসারী হুজুরের যে ভিডিওটা তিনি এটা শেয়ার করেছেন। শেয়ার করে তিনি একটা ক্যাপশনে একটা লেখা লিখছেন। তিনি লিখছেন যে না, অন্তর্বর্তী সরকার মানে আল্লাহ তুমি ডক্টর ইউনূসের জীবদ্দশায় নির্বাচন দিও না, এই শব্দের পরে তিনি লিখছেন না, অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন করবে। তার মানে রফিকুল্লাহ আফসারী হুজুরের জন্য একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। এরকম অনেক হুজুর আছে। আমি কি বলছি যে তারেক মনোয়ার হুজুর যেই পরিমাণ সৌৎখুর ডাকছে ডক্টর ইউনূস রে, এখন কিন্তু এগুলো ডাকে না। ইভেন ওনার গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু নিয়ে ওনারা সমালোচনা করছে। জামাতের যে অনেক বড় নেতা, অনেক হুজুর আছেন এত বছর ডক্টর ইউনূস নিয়ে, গ্রামীণ ব্যাংকে নিয়ে সৌদ মহিলাদেরকে ঘর থেকে বের করে না, রসাইয়া চিপাইয়া রস বের করছেন, তাদেরও এখন ভাষা পরিবর্তন হয়েছে। তাহলে তাদের বক্তব্য কোনটা সঠিক, আগেরটা নাকি এখনেরটা? আমরা কোনটা মাইনা নিব? একই মুখে এত রঙের বক্কর চক্কর কথা বলে, ভাই দেখেন রাজনীতিবিদরা বলবে, এই জন্য এদেরকে মানুষ খুব বেশি পছন্দ করে। কিন্তু যারা আলেম ওলামা বা ধর্মীয় পণ্ডিত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হন, আমি আবারও বলি বিনীতভাবে, আমার কথা যেভাবে নেন, রাজনীতি আর ওয়াজের মাঠ এটা আলাদা জিনিস হওয়া সবসময় উচিত। সব সময় যেটা নিয়ে আওয়ামী লীগের সময় উত্থাল পাতাল হয়েছে, একই ঘটনা বিএনপি নেতারা ঘটাইছে কিনা ঘটাইছে। তো আমাদের এই হুজুররা মাঝে মাঝে প্যাচগুলা লাগান। আরেকটা আছে যে রফিকুল ইসলাম মাদানী, উনিও আছেন মানে বক্তা নাকি আসলে পলিটিক্যাল লিডার, মাঝে মাঝে আমি নিজেও বুঝি না, ঠিক আছে? তো ওনারা করে কি ওয়াজের মাঠটার এমন ভাবে ভাইব করে, এই ভাইব এতদিন আপনার কাছে ভালো লাগছে কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বলছে, আজকে যখন বিএনপির বিরুদ্ধে বলছে তখন আর ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? কারণ আজকে আপনার নেতার বিরুদ্ধে বলছে, কালকে জামাতের বিরুদ্ধে অন্য আওয়ামী পন্থী হুজুর যখন বলবে, বিএনপি পন্থী হুজুর যখন বলবে, জামাতিদের ভালো লাগবে না। কেন লাগবে না? কবে যে দেখো দালাল, হ্যাঁ, মানে মতের বিপরীতে গেলে সব দালাল হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির কিছু জট খুলতে শুরু করেছে, কিছু রহস্য স্পষ্ট হতে শুরু করেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে নানানমুখী পর্যালোচনা হয়েছে। বিশেষ করে মোদী ইউনূস বৈঠকের 48 ঘন্টা পর বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বা শহীদ আবরার ফাহাদ এভিনিউতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু লোকজন, 30 জন হবে সর্বোচ্চ, তারা একটা মিছিল করেছিল। সেই মিছিলে জামাত শিবির বিরোধী স্লোগান দিয়েছিল, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এরপর থেকেই মোদী ইউনূস বৈঠকের ফলাফল সম্পর্কে জনমনে একটা ভিন্ন ধরনের পারসেপশন তৈরি হতে শুরু করেছে যে মোদী ইউনূস বৈঠক, সেখানে তার আগে অজিত দোভাল এবং ডক্টর খলিলুর রহমান বৈঠকে জামাত শিবির বিরোধী একটা তৎপরতার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হচ্ছে। মানে এটা ছিল ওভার সিম্পলিফিকেশন। আমি আগেই বলেছি যে এত সহজ নয় যে মোদী ইউনূস বৈঠক হবে, অজিত দোভাল খলিলুর রহমান বৈঠক হবে, তারপরের দিনে আওয়ামী লীগকে মাঠে নামিয়ে দেবে আর জামাত শিবিরের বিরুদ্ধে
মিছিল করতে বলে দিবে। এত সহজ বাংলাদেশটা? আর ষড়যন্ত্র কি এত সিম্পল হয়? হয় না। যাই হোক, তো এখন আসলে বৈঠকে কি হয়েছে বা বৈঠকের আউটকাম কি, কারা হতাশ, কাদের জন্য ভালো খারাপ, এই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়েছে এবং এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির মোড় পাল্টে যাচ্ছে। এটা জামাত শিবিরের জন্য অকল্পনীয় সুখবর যে ভারত জামাত শিবির বিরোধী কিছু করতে ইউনূস সরকারকে বলতে পারে না বা বলেনি, কিংবা বলা সম্ভব নয়। আপনি যদি দেখেন ইউনূস মোদি বৈঠকের পর ইনক্লুসিভিটি শব্দটা এসেছে, কিন্তু মৌলবাদীদের বিরুদ্ধে সংখ্যালঘুদের রাইটের বিষয়ে কথা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অবস্থা নিয়ে, বিশেষ করে মানে সেনাপ্রধানের বিদেশ সফর, অন্যদিকে শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, এইসব নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, বিশেষ করে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক, ডক্টর ইউনূসের বিভিন্ন কার্যক্রম। দর্শক শ্রোতা, দেশের অনেক আপডেট নিউজ নিয়ে কিন্তু এখানে অনেক কথা হয়েছে। সেই নিউজগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের দেশটার সামনে কোন দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশের সর্বশেষ আপডেটগুলো। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।